আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনামল ইংলিশ এন্ড ম্যাথ কেয়ার। তোমাদের ধারাবাহিক পর্বে যে চেঞ্জিং সেন্টেন্স গত ক্লাসে একটা পর্ব নিয়েছি। আজকে আমরা কভার করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ। এই ক্লাসটা আমরা কি কভার করব? এখন এই ক্লাসটা কাদের জন্য? ক্লাসটা হচ্ছে 6 to 12, মানে একদম ক্লাস 6 থেকে একদম 12 পর্যন্ত তোমার হচ্ছে কি ইভেন্ট অ্যাডমিশন টেস্ট এবং জব সিকার, ওনারাও কি ক্লাসটা দেখতে পারবে। দেখো তো ইনশাআল্লাহ এই ক্লাসটাতে এই ক্লাসটা যারা প্রথম থেকে এবং লাস্ট অবধি দেখবে, তোমাকে ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ ডিটেইলস একদম বুঝাবো। প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ আমি হচ্ছে কি বুঝাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটা করবে। যাই হোক, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। দেখো প্রথমে দেখতে পাচ্ছ জাস্ট এটা একটা ট্রেইলার। ঠিক আছে, বিভিন্ন মুভিতে দেখো না ট্রেইলার, মানে এটা একটা ট্রেইলার। জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা, অথবা খাতায় লিখে নাও। তারপরে আমি রুলটা একটু আলোচনা করি, আমি ডিটেইলসে পড়াবো। দেখো প্রথমে কি আছে, দেখো কোন সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি তোমার এভরিওয়ান, যদি এভরিবডি থাকে, এভরিওয়ান থাকে, অল থাকে, তখন তুমি সেটাকে ইন্টারোগেটিভ কিভাবে করবে? হু প্লাস নেগেটিভ ইনফরমেশন, অথবা বলতে পারি হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এটা মানে কি সেটা অবশ্যই ডিটেইলসে বোঝাবো। ঠিক আছে, জাস্ট একটু দেখে নাও, আমরা ভালো করে একটু দেখে নাও। 2 নম্বরে নোবডি, নান, নো ওয়ান যদি থাকে কোন সেন্টেন্সে, তোমাকে যদি বলে ইন্টারোগেটিভ করতে বলে, তখন তুমি হচ্ছে প্রথমে হু বসাবা, তারপরে অ্যাফার্মেটিভ ইনফরমেশনটা বা স্টেটমেন্টটা বসাবা এখানে, অথবা হচ্ছে কি যে নোবডি, নান, নো ওয়ানের পরিবর্তে হু বসাবা, বাকি যা আছে তাই বসিয়ে দিবা। 2 নম্বর। 3 নম্বরে দেখো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে সেটা আমরা আলোচনা করব। 4 নম্বরে নেগেটিভ থাকবে, সেটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলবে। যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে, নেভারের পরিবর্তে এভার বসাতে হবে, আরো কিছু বসাতে হবে এক্সটেনশন। আচ্ছা 7 নম্বরে কি নাথিং থাকলে, নাথিং থাকলে এনিথিং। 7 নম্বর, 6 নম্বরে ছিল এটা নাথিং থাকলে এনিথিং। 7 নম্বরে কি আছে দেখো অক্সিলিয়ারি ভার্ব যুক্ত। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? মডাল সহ কিন্তু। অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। যখন এই ধরনের সেন্টেন্স তোমাকে ইন্টারোগেটিভ করতে বলবে, প্রথমে টু বি ভার্বটা বসে যাবে, এম, ইজ, আর, ওয়াজ, এর, তারপর মডাল অক্সিলিয়ারি গুলো বসে যাবে, এরপর একটা নট বসবে অ্যাপোস্ট্রফি দিয়ে, তারপরে সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর একটা কোশ্চেন মার্ক দিব। 8 নম্বরে তোমাদের এরকম থাকবে সাহায্যকারী ভার্ব ছাড়া বা বিহীন, মানে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। তখন কি রকম থাকবে? যে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, তখন তোমাকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি1 এস বাই এস প্লাস অবজেক্ট, এটা থাকবে আমাদের। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে তুমি যখন ইন্টারোগেটিভ করবা, প্রথমেই সাবজেক্টের আগে ডোন্ট অথবা ডাজন্ট নিয়ে আসতে হবে আমাদের, এরপরে মূল ভার্বটা বসাতে হবে, বাকি অংশ, তারপরে কি কোশ্চেন মার্ক দিব। আরেকটা আছে দেখো পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে। যেমন পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা আমি লিখে রেখেছি দেখো তোমাদের সুবিধার্থে। প্রথমে সাবজেক্ট, তারপরে যদি ভি2, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকলে অবশ্যই তুমি চোখ বন্ধ করে কি বলবো? এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স আছে। এটাকে যদি তুমি নেগেটিভ করো, ডিডেন্ট দিতে হবে, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ। এই ছিল আমাদের ট্রেইলার। এখন আমরা মূল বিস্তারিত আমরা শিখে এখন আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আচ্ছা তাহলে দেখো 1 নম্বর রুলটা কি ছিল? এভরিবডি, এভরিওয়ান, অল। ঠিক আছে, তখন আমরা নেগেটিভ করব হু প্লাস নেগেটিভ ইনফরমেশন, অথবা হু প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এটা যদি আরেকটু সহজ করে বলি, যে তুমি এভরিবডি যেহেতু এখানে আছে শব্দটা, এভরিবডি আছে, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এটা তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে। কি করতে বলছে বলো? ইন্টারোগেটিভ করতে বলছে। এখন যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে, তার মানে এটার পরিবর্তে আমার প্রথমে কি দিতে হবে? হু দিতে হবে। কি দেব আমরা? হু দিব। প্রথমে কি দেব আমরা? হু দিব। এই যে সেন্টেন্স অনুসারে প্রথমে কি দিব? প্রথমে দিব হু। এখন দেখা যাচ্ছে এভরিবডির পরিবর্তে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, তার মানে এখানে আছে লাভস, এখানে আছে লাভস, তার মানে ভার্বের সাবজেক্টের উপরে ভি1 এস বাই এস থাকলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে হু এর পরে তুমি ডাজন্ট দিবা। কি দিবা? ডাজন্ট। আর যদি পাস্ট সিম্পল থাকতো এখানে অবশ্যই ডিডেন্ট হতো। মনে রাখবে সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজন্ট, ডিডেন্টের পরে এস বাই এস বেনিশ হয়ে যাবে। এস বাই এসটা কি বেনিশ হয়ে যাবে, তার মানে হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স। লাস্টে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। এখন এই সেন্টেন্সটা যদি ভিন্ন অন্যভাবে করতে চাই, এটা দুই নিয়মে করা যাবে। প্রথমে তুমি ডাজ নিয়ে আসবে, প্রথমে কি আসবে? ডাজ। তারপরে যে এভরিবডি শব্দটা এখানে বসাতে হবে, তারপরে একটা নট দিবা। কি দিবা?
ডাজ, তারপরে এখানে নট, তারপরে বাকি যা আছে তাই, তারপরে বেস ফর্ম বসবে, বাকি যা আছে তাই বসে গেছে। এক নাম্বারটা তোমরা আশা করি কি বুঝতে পেরেছো। দুই নাম্বার সেন্টেন্সটা দেখো, এভরিওয়ান যেহেতু আছে, এভরিওয়ান যুক্ত, হ্যাঁ, তো অবশ্যই তোমাকে কি প্রথমে হু নিয়ে আসতে হবে। প্রথমে হু বসছে। এখন দেখো তো উইশে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অবশ্যই তোমাকে ডাজন্ট অথবা ডাজ নট, তুমি ডাজন্ট দিলে হবে অথবা কি ডাজ নট দিলে হবে। ডাজ নট এর কন্ট্রাকশন কি ডাজন্ট। এরপরে কি হু ডাজ নট বা ডাজন্ট উইশ টু বি রিচ, উইশ টু বি কি রিচ। তুমি যদি এটা ভিন্ন আবার অন্য নিয়মে করতে চাও, প্রথমে কি ডাজ আসবে, তারপরে এভরিওয়ান শব্দটা এখানে বসে গেছে, তারপর একটা নট যুক্ত করতে হবে, এরপরে নটের পরে অবশ্যই কি বেস ফর্ম বসবে, যা আছে তাই। যদি তুমি দুইটা एग्जांपल বুঝতে পারো তাহলে 3 নাম্বার তোমাদের এটা কি ট্রাই ইয়ারসেলফ, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই সেন্টেন্সটা অ্যানসার কি হবে আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, তাহলে পরের রুলটা দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোবডি দেখো, কোন সেন্টেন্সে নোবডি অথবা নো ওয়ান অথবা নান, তখন তুমি ইন্টারোগেটিভ কিভাবে করবে, একদম সহজ। দেখো তুমি নোবডি বা নো ওয়ান যদি থাকে বা নাম থাকে, ঠিক আছে, তখন তুমি জাস্ট হু বসিয়ে দিবে। কি বসিয়ে দিবে? জাস্ট হু, আর বাকি যা আছে তাই বসে যাবে, বাকি যা আছে তাই বসে যাবে। তাহলে নোবডির পরিবর্তে কি বসিয়েছি? হু বসিয়েছি। দেখো তো বাকি যা আছে তাই বসে গেছে। আবার এখানে কি আছে দেখো তো, নো ওয়ান, নো ওয়ানের পরিবর্তে তুমি কি বসাবে? এই যে হু বসিয়েছি, বাকি যা আছে কি তাই বসে গিয়েছে। এখন তুমি এটা আবার অন্য নিয়মে করতে পারবে। কিভাবে দেখো, অন্য নিয়মটা হচ্ছে নোবডি লাইকস দ্য লায়ার। এটা যদি তুমি করতে চাও, প্রথমে তুমি ডাজ দিবা। প্রথমে কি এই যে এক নাম্বার সেন্টেন্সের বিকল্প, এক নাম্বার সেন্টেন্সের বিকল্প হচ্ছে কি এটা, বিকল্পটা কি দেখো, বিকল্পটা হচ্ছে প্রথমে করি চেক নিয়মে হু লাইকস দ্য লায়ার। বিকল্পটা হচ্ছে যেহেতু এখানে লাইকস আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য এখানে ডাজ আসছে, কি আসছে? ডাজ। এই যে উপরের সেন্টেন্সটা বিকল্পটা হচ্ছে কি, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স এর জন্য এখানে ডাজ আসছে। নোবডির পরিবর্তে তুমি লিখবা এনিবডি। নোবডির পরিবর্তে কি লিখবা বলো? এনিবডি। নোবডির পরিবর্তে এনিবডি। এরপরে যেহেতু এখানে ডাজ সামনে আসছে, এস বা ইএস চলে আসছে এখানে, এরপরে কিন্তু আর অতিরিক্ত এখানে এস বা ইএস যুক্ত করা যাবে না। তাহলে ডাজ এনিবডি লাইক দ্য লায়ার, লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। আশা করি এক নাম্বার সেন্টেন্সটা বুঝতে পেরেছো। দুই নাম্বার সেন্টেন্সটা দেখো, নো ওয়ান ক্যান ডু দিস। ঠিক আছে, আচ্ছা, নো ওয়ান ক্যান ডু দিস। এখন আচ্ছা, প্রথম সেন্টেন্সটা মিনিং কি? নোবডি লাইকস দ্য লায়ার, কেউ এই মিথ্যাবাদীকে পছন্দ করে না। নো ওয়ান ক্যান ডু দিস, কেউই এই কাজটা কি করতে পারে না। আচ্ছা, এখন হু ক্যান ডু দিস কেন আসছে? এই যে নো ওয়ান আসছে, তার মানে কি দেখো, নোবডি, আমার সাথে সাথে বলো, নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা ইন্টারোগেটিভ করব, হু দিব। প্রথমে কি দিব? হু, বাকি যা আছে তাই বসিয়ে দিবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান থাকে, তখন তুমি ইন্টারোগেটিভ কি দিয়ে করবে? হু দিয়ে, হু দিবে প্রথমে, বাকি যা আছে তাই বসিয়ে দিবে। আর যদি তুমি বিকল্প করতে চাও, তখন হচ্ছে এই নিয়মটা দেখবে, এটাও সঠিক আবার এটাও সঠিক, দুইটা দিলে হবে, কিন্তু আমি রিকমেন্ড করবো তুমি এটা দাও। নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ানের পরিবর্তে তুমি কি বসিয়েছো? দেখো, নো ওয়ানের পরিবর্তে তুমি হু বসিয়েছো, দেখো তো বাকি যা আছে তাই বসে গেছে, লাস্টে একটা কোশ্চেন মার্ক দিবে যেহেতু তুমি ইন্টারোগেটিভ করবে। পরের সেন্টেন্সটা দেখো, তুমি যদি বলো যে আমি বিকল্পটা করব, করতে পারো। এখানে যেহেতু সেন্টেন্সটা ক্যান আছে, মডেল অক্সিলারি এটা তোমার সামনে নিয়ে আসো, আর নো ওয়ানের পরিবর্তে তুমি এনিওয়ান দিবে। নো ওয়ানের পরিবর্তে তুমি কি দিবে? এনিওয়ান, আর বাকি যা আছে দেখো তো তাই রয়ে গেছে। আশা করি তোমরা এই 2 নাম্বার মেথডটাকে ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসছো এবং তুলতেছো সেন্টেন্সগুলো। তুমি যদি ক্লাস শুধু দেখো ভিডিওটা, তাহলে কিন্তু কাজ হবে না ভাইয়া, সাথে সাথে লিখতে হবে। তুমি যদি খাতা কলম না নিয়ে বসো, অবশ্যই এখনই বসে যাও, খাতা কলম নিয়ে তোমাকে বসতে হবে ভিডিওগুলো দেখো। আমি রুল দিয়েছি প্রায় 10টা 9টা তোমার প্যাটার্ন দিয়েছি। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে করাচ্ছি, যেগুলো বোর্ডে প্রচুর পরিমাণে আসে। কারণ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অনেক রুল আছে যেগুলো তোমার হচ্ছে আননেসেসারি, সেগুলো দরকার নেই। ঠিক আছে, যেগুলো বোর্ড কোশ্চেন আসে সেগুলো তোমাদেরই পড়াচ্ছে। দেখো এখানে হেডলাইন আছে, দেখো যে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত প্লাস নেগেটিভ সহ, কিন্তু অক্সিলিয়ারি ভার্বটা নেগেটিভ থাকতে পারে, তখন তুমি কিভাবে করবা? 6টা এক্সাম্পল নিয়েছি। 6টা এক্সাম্পল যদি তুমি ভালো করে বুঝতে পারো, অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে যদি আসে, ইনশাআল্লাহ কি তুমি বুঝতে পারবে। দেখো প্রথমে দেখতে পাচ্ছ মারুফ, ঠিক আছে,
মারুফ ইজ আ গুড স্টুডেন্ট। মারুফ হলো একজন ভালো ছেলে, সরি শিক্ষার্থী বা ছাত্র। এখন হচ্ছে এটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে। দেখো তো তোমাকে যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে, অবশ্যই এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। মডেল অক্সিলিয়ারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি। মাস্ট। এখন এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, আবার এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, এটা নেগেটিভ। এই যে দেখো নেগেটিভ সহ কিন্তু। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, আবার এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে কিন্তু নট সহ এখানে। আচ্ছা, নট সহ থাকলে নেগেটিভ থাকলে সমস্যা নেই। আবার এখানে মডাল ভার্ব আছে, দেখো এখানে কি আছে? মডাল ভার্ব। এখানে কি আছে? হ্যাঁ, এখানে কি আছে? মডাল ভার্ব আছে। এখানে কিন্তু দুইটা ভার্ব, এখানে দুইটা ভার্ব, এটা মডাল ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। এটা মডাল ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। আবার এখানে ভার্ব হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে এখানে। এখানে অক্সিলিয়ারি, এখানে মডাল ভার্ব আছে, আবার মডাল ভার্বের সাথে নেগেটিভ আছে, আর এখানে মেইন ভার্ব আছে। এই সেন্টেন্সগুলো তুমি সুন্দর করে বুঝো। এখন দেখো প্রথম কাজ হচ্ছে তোমাদের, যেহেতু আমরা ইন্টারোগেটিভ করব, সেন্টেন্সে যদি নট না থাকে, আবারও বলছি শোনো, যদি সেন্টেন্সে এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে, মডাল অক্সিলিয়ারি থাকুক, কার সাথে অক্সিলিয়ারি থাকুক, দেখবা যে অক্সিলিয়ারির সাথে কোনো নট আছে কিনা। যদি নট না থাকে তখন প্রথম কাজ হচ্ছে এটাকে সামনে নিয়ে আসা। প্রথম কাজ হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব আসবে, এসে তোমার হচ্ছে কি নট না থাকলে নট দিব না, মানে ইজ এর সাথে নট নাই, তার মানে কি ইজেন্ট হবে। ইজ নট কে আমরা কন্ট্রাকশনে সংক্ষেপে কি বলি? ইজেন্ট বলবো। কি বলবো? ইজেন্ট, তার মানে ইজেন্ট। তাহলে ইজেন্ট মারুফ আ গুড স্টুডেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে, কিন্তু পরীক্ষা এই রুল থেকে কিন্তু কোশ্চেন থাকবে, আগের দুইটা মেথডে কিন্তু কোশ্চেন থাকবে। তাহলে ইজেন্ট মারুফ আ গুড স্টুডেন্ট। এরপরটা দেখো, হি ওয়াজ নট আ ব্যাড বয়। এটাও কি তোমার অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, কিন্তু নট আছে, সমস্যা নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে আসা। সেন্টেন্সটা কিন্তু নট আছে, দেখো আমি কি বলছি, যদি নট সেন্টেন্সে থাকে নটটা বাদ চলে যাবে, আর নট না থাকলে এই যে নট, এখানে কিন্তু সেন্টেন্সে নট ছিল না, এটার জন্য কি নটটা যুক্ত হয়েছে এখানে। তাহলে ইজ নট কে আমরা কি বলবো? কন্ট্রাকশনে ইজেন্ট। ওয়াজ নট, যেহেতু এখানে নটটা আছে, আমরা কি নটটা আমাদের বেনিশ হয়ে যাবে, তাহলে ওয়াজ হি আ ব্যাড বয়। লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরটা দেখো, আই উইল ডু দ্য ম্যাথ। আমি অঙ্কটা করব। ফিউচার সিম্পলে আছে এটা, তার মানে এখানে কি আছে? মডেল অক্সিলিয়ারি আছে এখানে। তাহলে এই অক্সিলিয়ারিটা কি আসবে? সামনে আসবে। সামনে এসে কি হবে? উইলের সাথে একটা নট যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ নট যেহেতু নাই, আমি কি বলছি, নট না থাকলে নট যুক্ত করব, থাকলে বেনিশ করব। এখানে নট ছিল না, আমরা নটটা নিয়ে আসছি, কিন্তু এখানে নট ছিল, নটটা কি বাদ চলে গেছে। এখানে আবার নট নাই, তাহলে হচ্ছে নট দিব। তাহলে উইল নট কে আমরা একসাথে কি বলবো? ওন্ট বলবো। উইল নট কে, এটা কিন্তু একটা এক্সেপশনাল, ওন্ট, WON', ওন্ট। তাহলে ওন্ট আই ডু দা ম্যাথ। লাস্টে অবশ্যই কি কোশ্চেন মার্ক দেব। পরের সেন্টেন্সটা দেখো, এখানে যেহেতু তোমার হচ্ছে কি ক্যানের সাথে কি নট আছে, নট নাই, তার মানে কি কান্ট হবে এখানে। কান্ট they solve the problem easily। লাস্টে কি দিব? কোশ্চেন মার্ক দিব। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে 1 নাম্বার আমাদের কমপ্লিট, 2, 3, 4। 5 নাম্বারটা দেখো, এখানেও কি আছে দেখতে পাচ্ছ তোমরা? অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসবে। নট যেহেতু নেই, আমাদের অবশ্যই কি নটটা যুক্ত করতে হবে। আর নট কে আমাদের কন্ট্রাকশনে কি বলবো? আরএন্ট বলবো। যেহেতু আমরা ইন্টারোগেটিভ করছি, অবশ্যই কোশ্চেন মার্ক তোমাকে দিতে হবে। 6 নম্বর সেন্টেন্সটা দেখো, অগ্নিলা উইল নট সলভ দ্য প্রবলেম। যেহেতু এখানে তোমার মডেল অক্সিলিয়ারি আছে, যেহেতু নট আছে, অবশ্যই কি নটটা বেনিশ করতে হবে। তাহলে হচ্ছে কি সামনে আসবে, উইলটা সামনে চলে আসবে। উইল অগ্নিলা, অগ্নিলা ইকবাল বা অগ্নিলা, উইল অগ্নিলা সলভ দ্য প্রবলেম।
এখন দেখো এই হচ্ছে আমাদের 6টা সেন্টেন্স। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমার 2টা সেন্টেন্স তোমাকে কি ট্রাই ইয়োরসেলফ, 2টা সেন্টেন্স তোমাদের এখন দিচ্ছি, আমাকে কমেন্ট বক্সে জানাও কি বুঝতে পারলা। 1 নাম্বার সেন্টেন্স দিচ্ছি, দেখো 1 নাম্বার সেন্টেন্স। আচ্ছা এটা 6 নাম্বার দেই, 7 নাম্বার এটা দেই, 7 নাম্বারে তোমাদের দেই। দেখো যে নাবা must do the home task, এটাকে ইন্টারোগেটিভ করবা তোমরা, এটা জানাবা। আরেকটা সেন্টেন্স দিচ্ছি, he is not a good student, এটাকে তোমরা ইন্টারোগেটিভ করবা। 2টা সেন্টেন্স তোমরা অবশ্যই কি কমেন্টসে জানাবা যে ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা এখন অলরেডি কিন্তু তোমরা 3টা রুল ভালো করে খাতা কলম নিয়ে লিখেছো, পড়েছো, রুলগুলো বুঝে বুঝে করবে। এই সেন্টেন্সগুলো দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে তুমি বোর্ড কোশ্চেন পাবে। এই যে এখন যে তোমার রুলটা আছে, দেখো এটা কি লেখা আছে ভালো করে বুঝো। অক্সিলিয়ারি ভার্ব বিহীন, মানে যেখানে মডেল অক্সিলিয়ারি থাকবে না বা হচ্ছে কি থাকবে না, তখন তুমি কি করবে, বা টেন্স থাকতে পারে সিম্পল প্রেজেন্ট টেন্স বা পাস্ট সিম্পল। তোমরা জানো যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস V1 S বা ES প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমি লিখে দিয়েছি। দেখো আবার পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে V2 ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই প্যাটার্নে যখন তুমি পাবে তখন তুমি কি করবে, আর এই যে পার্টটা আছে এটা আমি একটু পরে আলোচনা করছি, আগেরটা ক্লিয়ার করি। এখানে এটা সিম্পল প্রেজেন্টারই, কিন্তু এটা নেগেটিভ ফর্ম আর কি। তাহলে এখানে 5টা সেন্টেন্স ভালো করে দেখো। প্রথম যে সেন্টেন্সটা আছে, হি প্লেস ক্রিকেট, হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রোনাউন, তার মানে এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ, এখানে ভার্ব, এটা হচ্ছে কি ক্রিকেট অবজেক্ট। এখন তোমার যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে, কেমনে চিনতে পারছি সিম্পল প্রেজেন্ট, একটা সাবজেক্ট আছে তারপরে এস বা ইএস থাকলে চোখ বন্ধ করে এটা সিম্পল প্রেজেন্ট। এখন এই সেন্টেন্সটাকে তুমি ইন্টারোগেটিভ কেমনে করবে, চেঞ্জিং সেন্টেন্স মোডে সাবজেক্টের পূর্বে বা সাবজেক্টের আগে তোমাকে কি দিতে হবে, আবারও বলছি, তুমি যখন সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে ইন্টারোগেটিভ করবে তখন তুমি সাবজেক্টের আগে ডু নট অথবা ডাজ নট বসাতে হবে, ডোন্ট অথবা ডাজেন্ট বসাতে হবে। কোন টেন্সের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্টের। আবারও বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্সকে অ্যাসার্টিভ থেকে যখন তুমি ইন্টারোগেটিভ করবে তখন তোমাকে বসাতে হবে সাবজেক্টের আগে বা পূর্বে ডোন্ট অথবা ডাজেন্ট। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া ডোন্ট কখন বসাবো, ডাজেন্ট কখন বসাবো। তোমরা জানো যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার কারা কারা, যেমন হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ব্যক্তির নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দা গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দা মুন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সহজ কথা, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যা আছে সবই হচ্ছে কি থার্ড পারসন। এখন তোমরাই বলো তো দেখি, হি কোন পারসন, অবশ্যই থার্ড পারসন। এখন কোশ্চেন হচ্ছে ভাই এখন ডোন্ট দিব নাকি ডাজেন্ট দিব, যে ব্যাখ্যা দিয়েছি সাবজেক্টের আগে কি দিতে হবে, ডাজেন্ট দিতে হবে। আমরা জানি যে ডাজ নট কে একসাথে কি বলবে, ডাজ নট কে একসাথে হচ্ছে কি ডাজেন্ট, কন্ট্রাকশন ইউজ করতে হবে। এখন যদি বলে যে না ভাই আমি কন্ট্রাকশন ইউজ করব না, সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে কি মানে বেটার হচ্ছে তোমার ডাজেন্ট কন্ট্রাকশনটা ইউজ করবে। এখানে কন্ট্রাকশন ডাজেন্ট, তার মানে কি সাবজেক্টের আগে ডাজেন্ট আসছে। এরপরে যখন তুমি এখানে ডাজেন্ট ব্যবহার করবে সেন্টেন্সে, যখন ডাজেন্ট ডোন্ট ডিডন্ট ব্যবহার করবে তখন এস বাই এস কিন্তু বসবে না, সেটা বেনিশ হয়ে যাবে। তাহলে এখানে প্লেস এস ছিল, তুমি কি এসটা এখানে উঠে যাবে, প্লে ক্রিকেট, CRICKET ক্রিকেট। লাস্টে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা, ডাজেন্ট হি প্লে ক্রিকেট, এটা আমাদের কি ইন্টারোগেটিভ হয়ে গেল।
2 নাম্বার সেন্টেন্সটা দেখো, 2 নাম্বার সেন্টেন্সটা কি আছে বলো, দে প্লে ক্রিকেট। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে। এখন বলছে যে সিম্পল প্রেজেন্ট তুমি কিভাবে চিনবে, এটা কিন্তু জানা জরুরি, কিন্তু নাহলে কিন্তু করতে পারবে না। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারস, প্রথমে কি সাবজেক্ট, তারপরে V1 S বাই S। এখন V1 কোনগুলা, আমি একটু এক্সাম্পল দিই। দেখো যেমন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, কনজুগেশন ভার্ব দিয়েছি তোমাদের, ডু, ডিড, ডান। অনেকে কনফিউশন হতে পারে যে ডু, ডান, V1 কোনগুলো। আবার প্রথম যে এটাকে ভার্বের প্রথম সারি V1 বলে, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, এটাকে বলা হয় V2 বা পাস্ট ফর্ম বলি, এটাকে বলা হয় সংক্ষেপে V3, এটা পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর রূপ। তার মানে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স তুমি কেমনে বুঝবে, এই যে ডু, ডিড, ডান, ডু হচ্ছে কি থাকবে, প্রথম ফর্মটা থাকবে, গো, ওয়েন্ট, গান, গোটা থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার রাইট, রোট, রিটেন, রাইট থাকবে, আর এটা হচ্ছে কি V2। সাবজেক্টের পরে যদি তোমার সাবজেক্টের পরে S বাই S, এই V1 যদি থাকে অবশ্যই চোখ বন্ধ করে সিম্পল প্রেজেন্ট এটা। আর সাবজেক্টের উপর যদি V2 থাকে অবশ্যই পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন তোমরাই বলো যে এখানে সাবজেক্ট আছে, এবার উপরে কি S বাই S আছে, V1, এই যে V1 হচ্ছে প্লে, S বাই S আছে, যে সিম্পল প্রেজেন্ট। এখন এটাও বলো, এটাও কি সাবজেক্ট হচ্ছে দেই, প্লে হচ্ছে কি যে প্লে, প্লেড, প্লেড, প্লে হচ্ছে কি তোমার সিম্পল প্রেজেন্ট, আর অবশ্যই কি এটা V1, আর এখানে কি আছে সাবজেক্ট আছে। তাহলে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অবশ্যই তোমাকে সাবজেক্টের আগে ডোন্ট অথবা ডাজন্ট দিতে হবে। এখন দে এর পূর্বে তুমি কি ডাজন্ট দিবা নাকি ডোন্ট দিবা, কারণ হচ্ছে দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন কিন্তু প্লুরাল, ওটার জন্য তোমাকে কি দিতে হবে, কি দিবা বলো, ডোন্ট দিতে হবে, ডোন্ট দিতে হবে। ডু নট কে একসাথে কি বলো, ডোন্ট, ডোন্ট দে প্লে ক্রিকেট। এই সেন্টেন্সগুলো কিন্তু প্রচুর পরিমাণে তুমি বোর্ড কোশ্চেন পাবে, 3, 4, 1, 2, 3, 4 মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমি ইম্পর্টেন্ট রোলগুলো কিন্তু আগে তোমাদের কিন্তু দিচ্ছি। লাস্টে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্ক দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ভুল করা যাবে না। যেহেতু তুমি ইন্টারোগেটিভ করছো, তুমি ইন্টারোগেটিভ সাইন হলে তো হবে না। আচ্ছা দেখো 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, শি প্লেড ক্রিকেট। এখন দেখো তো সাবজেক্ট হচ্ছে শি, এটা হচ্ছে প্রোনাউন, প্লেড হচ্ছে কি V2, সাবজেক্টের উপরে V2 যদি আর অবজেক্ট থাকে অবশ্যই তোমার হচ্ছে কি পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। আশা করি বুঝাতে পেরেছি। এগুলো তোমাকে শিখে ফেলতে হবে একদম টুটস্থ, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, এগুলো তোমাকে জানতেই হবে, নাহলে তুমি পারবে না। এখন দেখো শি প্লেড ক্রিকেট, তার মানে যেহেতু পাস্ট সিম্পলে আছে অবশ্যই সাবজেক্টের আগে, দেখো তুমি যখন পাস্ট সিম্পল বা পাস্ট ইন্ডিপেন্ডেন্স কে যখন তুমি ইন্টারোগেটিভ করবে, সাবজেক্টের আগে তোমাকে ডিডেন্ট দিতে হবে, ডিড নট বা ডিডেন্ট, তুমি কন্ট্রাকশন ইউজ করবা, কি দিবা তাহলে, ডিডেন্ট নিয়ে আসতে হবে। ডিড নট কে একসাথে আমরা কি বলবো, ডিডেন্ট, কন্ট্রাকশন ইউজ করতে হবে, কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে। তো ডিডেন্ট শি প্লে, তখন একটা মনে রাখবে, যখনই যেখানে V2টা ছিল সেটাকে তোমাকে V1 এ নিয়ে আসতে হবে, মানে হচ্ছে কি বেস ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে কি ডিডেন্ট শি প্লে ক্রিকেট, লাস্টে তুমি কি কোশ্চেন মার্ক দিবে। আশা করি তোমরা 3টা সেন্টেন্স একদম ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো এই 3টা যে তুমি বুঝতে পেরেছো, একটা তোমাকে সেলফ টেস্ট আমি দিচ্ছি, তোমরা নিজেরা করবে, এটা আমাকে জানাবে যে ভাই এটা অ্যানসার। এটা আমি দিলাম, মনে করো যে অগ্নিলা ইকবাল acts nicely। আচ্ছা অগ্নিলা ইকবাল হচ্ছে আমার একজন অ্যাক্ট্রেস, ফেভারিট অ্যাক্ট্রেস, ঠিক আছে। তো এটা তোমরা অবশ্যই কি জানাবে, এটা অ্যানসার কি হবে, অগ্নিলা ইকবাল acts nicely। এটা ইন্টারোগেটিভ করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখন দেখো ইফ রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক আ মিরর, দেখতেই পাচ্ছ সাবজেক্ট হচ্ছে ইট, থার্ড পারসন সিঙ্গুলার, তারপর হচ্ছে দিয়েছে রিফ্লেক্টস, রিফ্লেক্টস অবশ্যই ভার্ব V1 আছে, তার মানে সাবজেক্টের পরে V1 S বাই S, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যাই থাকুক না কেন অবশ্যই চোখ বন্ধ করে কি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে অবশ্যই আছে। এটা যেহেতু সিম্পল প্রেজেন্স তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে, একদম সহজ। সাবজেক্টের আগে কি বসাতে হবে, সাবজেক্টের আগে বসাতে হবে ডোন্ট অথবা ডাজন্ট। সিম্পল, আবারও বলছি সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 S বাই S প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার। যখন তুমি এটাকে ইন্টারোগেটিভ করবে সাবজেক্টের আগে ডোন্ট অথবা ডাজন্ট, ডোন্ট কখন বসাবে, ডাজন্ট কখন বসাবে, আবারও বলছি
সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন হচ্ছে হি, শি, ইট ব্যক্তির নাম, দা বয়, দা গার্ল, সহজ কথা সাবজেক্ট তোমার হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া সবই হচ্ছে কি থার্ড পারসন। তার মানে ইট হচ্ছে অবশ্যই কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই ডাজন্ট আসবে, ডোন্ট কিন্তু এখানে বসবে না, ডিডেন্টও বসবে না, তাহলে হচ্ছে কি ডাজন্ট। ডাজ নট কে আমরা কন্ট্রাকশনে কি ইউজ করব, ডাজন্ট ইট, ডাজন্ট ইট। এখন কি বলছি, সেন্টেন্সে যখন ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট ব্যবহার করবে, এস বা ইএস কিন্তু কোনোটাই হবে না। রিফ্লেক্টস, এসটা বাদ দিলে শুধু হবে রিফ্লেক্ট, FLECT, রিফ্লেক্ট দা, যা আছে বাকি বসে যাবে। whole world like a mirror, লাস্টে অবশ্যই দিয়ে দেব কোশ্চেন। এটা কিন্তু দেখো, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2023 আসছে কোশ্চেন, না বোর্ড কোশ্চেন নিয়েছিলাম কিন্তু এটা 5 নাম্বারটা। এই হচ্ছে আমাদের 5টা সেন্টেন্স। 4 নাম্বারটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু, হ্যাঁ বলো না কিন্তু। এখন দেখো আরেকটা সেন্টেন্স দেখো, যদি কোনো সেন্টেন্সে তুমি ডোন্ট দেখো অথবা ডাজন্ট অথবা ডিডেন্ট পাও, মানে সাবজেক্টের পরে, আবারও বলছি শোনো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু একটা রোলের অংশ, নেগেটিভ সহ আর কি সেন্টেন্সটা, অক্সিলারি ভার্ব বিহীন। এখন দেখো যে সাবজেক্ট এখানে 6, 7, 8, সাবজেক্ট হচ্ছে হি, এরপরে ডাজ নট, এরপরে ওয়ার্ক হার্ড। দেখুন দাও এখানে সাবজেক্ট হচ্ছে হি, এটা হচ্ছে প্রোনাউন, ডাজ নট, ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের, এটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্সের হচ্ছে নেগেটিভ ফর্মে আছে, নেগেটিভে আছে এটা। এখন তোমাকে বলছি ইন্টারোগেটিভ করো, মেক ইট ইন্টারোগেটিভ, তখন তুমি কি করবে, এই যে নটটা শুধু বাদ যাবে, কি বলছিলাম আগে বলেছিলাম, নট থাকলে নটটা শুধু বাদ যাবে, ডাজটা সামনে চলে আসবে, তার মানে কি ডাজ হি ওয়ার্ক হার্ড। লাস্টে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ করছো তুমি, ডাজ হি ওয়ার্ক হার্ড। 7 নাম্বারটা দেখো, দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল তুমি কিভাবে বুঝতে পারছো, সাবজেক্টের পরে ডিড নট থাকলে বা ডিডেন্ট থাকলে অবশ্যই পাস্ট সিম্পলের নেগেটিভ। আবারও বলছি, সাবজেক্টের পরে সেটা নাউনও হতে পারে আবার প্রোনাউনও হতে পারে সাবজেক্টটা, এরপরে যদি তুমি দেখো ডু নট বা ডোন্ট অথবা ডাজ নট বা ডাজেন্ট, অবশ্যই এটা সিম্পল প্রেজেন্টের নেগেটিভ ফর্মে আছে, তখন তুমি কি করবে, জাস্ট নটটা বাদ দিয়ে দিবে আর ডাজটা সামনে চলে আসবে। পরের সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট হচ্ছে দে, এরপর হচ্ছে ডিডেন্ট আছে, তার মানে পাস্ট সিম্পল টেন্স তুমি কেমনে চিনতে পারছো, পাস্ট সিম্পল টেন্স সাবজেক্টের পর যদি ডিডেন্ট বা ডিড নট থাকে অবশ্যই এটা পাস্ট সিম্পলের নেগেটিভ। পাস্ট সিম্পলের আরেকটা মনে রাখবা, রাইট ফর্ম ভার্ব এটা কাজে লাগবে, যদি কোনো সেন্টেন্স ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে, এগো লং সিন্স, হ্যাঁ এগুলো থাকলে তোমার হচ্ছে পাস্ট সিম্পল ইন্ডিকেট করে। এখন তুমি জাস্ট কি করবে, নটটা বাদ চলে যাবে, ডিডটা সামনে আসবে, ডিড দে প্লে ফুটবল yesterday। লাস্টে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। আচ্ছা 8 নাম্বার সেন্টেন্সটা তোমাদের অবশ্যই কি কমেন্ট বক্সে তোমরা অবশ্যই 8 নাম্বার সেন্টেন্সটা এবং 4 নাম্বার সেন্টেন্সটা, এখান থেকে তুমি কি বুঝতে পারলা, যে এটা ফিডব্যাক, তুমি কি বুঝতে পারলা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে, ঠিক আছে বলো না কিন্তু। 8 নাম্বারটা অবশ্যই জানাও যে কি হবে অ্যানসারটা, ঠিক আছে। পরবর্তী রুলে দেখো। আচ্ছা তাহলে এখন এটা লেস ইম্পর্টেন্ট, তারপরে পড়ে নি দেখো, নেভার থাকলে এভার বসে আর নাথিং থাকলে এনিথিং বসে, এটা তুমি কিভাবে করবে, নেভার থাকলে এভার, আবার এভার থাকলে নেভার, এই রুলটা, আর নাথিং থাকলে এনিথিং, এটা মাঝে মধ্যে আসে পরীক্ষায়। আগের যে 4টা রুল পড়িয়েছি বা আগের যে এটার আগে যে রুলগুলো পড়িয়েছি প্রত্যেকটা রুল কিন্তু ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল। এখানে 1 নাম্বার एग्जांपल দেখো, হি নেভার গোজ देयर, সে কখনোই সেখানে যায়নি বা যায় না। এখন এই সেন্টেন্সটাকে যদি তুমি ইন্টারোগেটিভ করতে বলবে, কি করতে বলবে, ইন্টারোগেটিভ, তখন তুমি কি করবে, যেহেতু এখানে নেভার শব্দটা আছে, নেভারের পরিবর্তে কি দিবা বলো, এভার দিবা।
নেভারের পরিবর্তে কি দিবা? এভার। আচ্ছা, আর এটা তো পরে দিবা। দেখো তাহলে যেহেতু এটা কোন টেন্সের মধ্যে আছে, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এটা, তাহলে গোসটা কি সামনে আসবে, সাবজেক্টের আগে আসবে। যেহেতু তুমি ইন্টারোগেটিভ করছো, সাবজেক্টের আগে অবশ্যই কি গোসটা আসছে, ডাসটা আসছে এখানে। গোস বলতে সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে। যেহেতু এস বাই এস এর অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে, অবশ্যই তোমাকে সাবজেক্টের আগে ডাজ নিয়ে এসেছি। কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, নাম্বার হলো ডাজ, আর বাকি সকল ক্ষেত্রে ডু বসবে। আচ্ছা, তাহলে সাবজেক্টের পূর্বে ডাজ বসছে কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর নেভারের পরিবর্তে এভার বসিয়েছো। আর যেহেতু এখানে ডাজ বসছে, এখানে আবার নতুন করে কি এস বাই এস বসানো যাবে না, এস বাই এস টা বেনিশ করে দিতে, বাকি যা আছে তাই। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর সেন্টেন্সটা দেখো, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এখন সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টের আগে কি বসবে? ডু বা ডাজ, ডু বা কি ডাজ বসছে, তার মানে সাবজেক্টের আগে কি আসছে? ডু। সাবজেক্টের আগে কি আসছে? ডু। ডু আই এভার ড্রিঙ্ক টি। এখন এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স আর সাবজেক্ট হচ্ছে আই, এর পূর্বে কি বসবে? কারণ ফার্স্ট পারসন ডাজ বসবে না, ডু আসছে। আর নেভারের পরিবর্তে তুমি কি বসিয়েছে? এভার, বাকি যা আছে তাই বসে গেছে। আশা করি দুইটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 3 নাম্বারটা দেখো, এই রুলটা দেখো, নাথিং থাকলে এনিথিং বসে, যেমন দেয়ার ওয়াজ নাথিং টু ডু। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ছিল, ওয়াজটা তুমি সামনে আসছে, দেয়ার হচ্ছে এখানে সাবজেক্ট, দেয়ার এবং ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলে গ্রামারের ভাষায়। এখন দেখো যে ওয়াজটা সামনে আসছে, দেয়ারটা এখানে সাবজেক্টের আগে ওয়াজটা বসছে, মানে অক্সিলারি ভার্বটা আসছে এখানে। আর নাথিং এর পরিবর্তে তুমি এনিথিং বসাবা, নাথিং এর পরিবর্তে কি বসাবা? এনিথিং, বাকি যা আছে তাই। অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে? এখন দেখো, এই যে তুমি রোলগুলো পড়িয়েছি বা তোমরা লিখেছো খাতায়, এখন যে এই রোলগুলোর উপরে আমি 10টা কোশ্চেন দিব এখন, যে তোমরা কি কি শিখতে পেরেছো বা কি কি বুঝতে পারছো কিনা, বোর্ড কোশ্চেন এখন অ্যানালাইসিস করব। তোমরা এখন বোর্ড কোশ্চেন গুলো কি দেখবে, অবশ্যই খাতা। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাছ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাছ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো। আচ্ছা দেখো, এখানে 5টা সেন্টেন্স লিখেছি। দেখো 5টা সেন্টেন্স তোমার বোর্ডে আসছে, কিন্তু সবগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চেন। দেখো বোর্ডগুলো কি কি? কুমিল্লা বোর্ড 2025-এ আসছে, রাজশাহী বোর্ড 2025-এ আসছে, যশোর বোর্ড 2025-এ আসছে, বরিশাল বোর্ড 2025-এর কোয়েশ্চেন সবগুলো। প্রথম সেন্টেন্সটা কি আছে দেখো, মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া। সাবজেক্টটা আগে ফাইন্ড আউট করতে হবে তোমাকে। মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া মানে বন্যা কবলিত এলাকার মানুষ। বিকেম মানে কি? সাবজেক্টের পরে V2 দেখো, বিকেম মানে কি? হয়েছিল, হোমলেস, গৃহহীন। এখন এই এতটুকু কিন্তু পুরোটা কিন্তু সাবজেক্ট। মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া পুরোটা কিন্তু সাবজেক্ট, কারণ হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষগণ বা জনগণ বিকেম হয়েছিল, হোমলেস মানে কি? গৃহহীন। এখন তোমাকে ব্র্যাকেটে কি বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে, তার মানে কোনো এভরি নাই, তোমার সাইনগুলো কিন্তু নেই, তার মানে পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট সিম্পলে আছে। এখন তো পাস্ট সিম্পল থাকলে আমাদের ইন্টারোগেটিভ কি করতে হবে? চেঞ্জিং সেন্টেন্স মোডে আমাদের অবশ্যই ডিডেন্ট নিয়ে আসতে হবে। ডিড নটকে আমরা কি বলবো একসাথে? ডিডেন্ট। ডিডেন্টটা কেন আসছে? পাস্ট সিম্পল টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে চাও চেঞ্জিং সেন্টেন্স মোডে, অবশ্যই তোমাকে ডিডেন্ট নিয়ে আসতে হবে। আর সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট বসিয়ে দাও। many people of the flood মানে কি? বন্যা। affected মানে কি? কবলিত, তার আক্রান্ত হয়েছে, affected area। তার মানে এই পুরোটা কিন্তু আমাদের সাবজেক্ট ছিল। দেখো তো সাবজেক্টের পূর্বে আমরা কি নিয়ে আসছি? ডিডেন্টটা নিয়ে আসছি। তাহলে ডিডেন্ট মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া
এখন দেখো যেহেতু তুমি পাস্ট ইন্টারোগেটিভ করতেছো, বিকেম এর ভিওন হচ্ছে কি, বেস ফর্ম হচ্ছে বিকাম, বিকাম, বিকাম হোমলেস। এখন অনেকেই চিন্তা করবে ভাই এত বড় এটা সাবজেক্টটাই তোমার ভার্বটা খুঁজে অনেকে কষ্ট হবে। দেখো এই পুরোটা কিন্তু সাবজেক্ট, এই ভার্বটা কিন্তু বিকেম। আচ্ছা, এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2025 সলিউশন। 2 নম্বরটা দেখো, হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, এটাকে তোমাকে বলছে অ্যাসার্টিভ। আমাদের টপিকের নামটা আবার দেখে নাও, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। তার মানে তোমাকে একটা থাকতে পারে, একটা করবে কনভার্ট করতে হবে। এই সেন্টেন্সটা কিন্তু হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ তোমাকে অ্যাসার্টিভ করতে বলছে, যার মানে অবশ্যই এটা ইন্টারোগেটিভে আছে। চিন্তা কিভাবে গেছি, এখানে কোশ্চেন মার্ক আছে, কেন উপর আরেকটা কি আছে, হু ডাজ নট। আমরা কিন্তু একদম শুরুতে একটা রুল পড়েছিলাম, এভরি যুক্ত সেন্টেন্স, এভরি ওয়ান, এভরি, হ্যাঁ এভরি ওয়ান, তারপর তোমার হচ্ছে এভরিবডি, অল থাকলে তখন হচ্ছে কি, তাহলে হু ডাজ নট, তাহলে হু ডাজ নট কে, হু ডাজ নট কে, হু ডাজ নট এর পরিবর্তে আমরা কি লিখব, এভরি লিখব, এভরিবডি লিখব, এভরি, ই ভি ই আর ওয়াই, এভরিবডি অথবা এভরিওয়ান দিলেও হবে, এভরিবডি। কিসের পরিবর্তে দিয়েছি, এই যে দেখো হু ডাজ নট এর পরিবর্তে গিয়েছি এভরিবডি দিয়েছি, হু ডাজ নট ওয়ান্ট, ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে, কারণ হচ্ছে এভরিবডির পরে আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। এভরিবডি ওয়ান্টস টু সাকসিড, টু এর পরে বেস ফর্ম বসে, ইনফিনিটিভ বলো এটাকে, টু প্লাস বেস ফর্ম এটাকে বলা হয় ইনফিনিটিভ। সাকসিড, সি ই ই ডি, সাকসিড বানানটা ভালো করে দেখে নাও, সাকসিড ইন লাইফ। এই ছিল আমাদের অ্যাসার্টিভ হয়ে গেল। এখন পরীক্ষা যদি আবার এটা আসে, তুমি পরেরটা লিখবে, এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, এটা যদি পরীক্ষায় আসে তখন তুমি পরেরটা লিখবে। তাহলে কি লিখবে, এভরিবডির পরিবর্তে হু ডাজ নট দিবে, এরপরে তোমার হচ্ছে কি এস বাই এসটা উঠে যাবে, ওয়ান্ট দিবে, তারপর বাকি যা আছে তাই বসিয়ে দিবে। 2 নম্বর সেন্টেন্সটা আমাদের ডান। 3 নম্বর সেন্টেন্সটা কি আছে দেখো, এভরিবডি সেন্টেন্স, এভরি যুক্ত সেন্টেন্স, এভরিবডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। এভরিবডি মানে প্রত্যেকে, ওয়ান্টস টু মানে কি চায়, ওয়ান্টস মানে কি চায়, টু মেক পেতে বা তৈরি করতে, আ গুড রেজাল্ট একটি ভালো রেজাল্ট, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় ভালো করতে সবাই কি চায়, ভালো করতে চায় সবাই। এখন এটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে, তার মানে কি দেখবা, এখানে এভরিবডি আছে, এখানে এভরি যুক্ত সেন্টেন্স আছে, যে এভরিবডি এভরিওয়ান থাকলে অবশ্যই তোমাকে ইন্টারোগেটিভ কি দিয়ে করতে হবে, হু ডাজ নট, হু ডাজ নট অথবা ডাজেন্ট, হু ডাজেন্ট অথবা ডাজ নট, হু ডাজেন্ট তারপরে বেস ফর্ম বসবে, want to make a good result in the examination. আশা করি তোমরা সেটা, এখানে আমাদের যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছো তোমাকে কোশ্চেন মার্কটা দিতে হবে অবশ্যই। 3 নাম্বার সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নাম্বার সেন্টেন্সটা দেখো, আবার এভরিবডি দিয়ে আসছে, দেখো আবার এভরি যুক্ত সেন্টেন্স, এভরিবডি আছে, এভরিবডি নোজ দিস, প্রত্যেকে এটা জানে। এখন তোমাকে কি বলছে, বরিশাল বোর্ডে আসছে 2025, আগের কোশ্চেনটা আসছিল যশোর 2025 আসছিল। অবশ্যই প্রথমে কি বসাতে হবে, হু ডাজ নট নো দিস, লাস্টে কোশ্চেন। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া রুলে তো আপনি ডিড নটও লিখছিলেন, ডিড নট কেন দেননি, কারণ নো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ডাজ নট হবে, হু ডাজ নট নো দিস। এখন দেখো ভাইয়া এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা 5 নাম্বার সেন্টেন্সটা দেখো, 5 নাম্বার সেন্টেন্সটা অনেকেই গোলমাল পেয়ে ফেলবা। এভরিযুক্ত সেন্টেন্স কিন্তু তোমার, এভরিযুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও কিন্তু আসে, আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আসে এভরিযুক্ত সেন্টেন্স। এখানে কিন্তু আবার ফলো করা ভালো করে দেখে না, ওটা অনেকে আবার কিন্তু ভুল হতে পারে সেন্টেন্সটাতে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায়ে তার সন্তানকে ভালোবাসে। এখন এই সেন্টেন্সটা আসছে, তোমাকে বললো যে হয় বললো যে ইন্টারোগেটিভ করো, আবার নেগেটিভ আসতে পারে, তখন তুমি কিভাবে করবা? তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে অবশ্যই কি হবে, দুইভাবে করতে হবে এটা। তাহলে আমরা আগে নেগেটিভটা আগে করি, দেখো
আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ক্লাসে শিখেছিলাম। তো কি লিখবো নেগেটিভে? প্রথমে লিখবো দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো কিসের পরিবর্তে দিয়েছি? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দিয়েছি। এরপরে মাদার আছে বসে গেছে। এরপরে একটা এভরি দেয়ার ইজ নো মাদার একটা বাট যুক্ত করবো, বাট লাভস হার চাইল্ড। এখন ইন্টারোগেটিভটা কি করব? এভরি মাদার লাভস হার চাইল্ড, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন এটাকে আমরা নেগেটিভ করছি অলরেডি, এখন ইন্টারোগেটিভ কি করব? যে আবার এভরি যুক্ত সেন্টেন্স আসছে, তাহলে কি লিখবা? হু কিন্তু ভাইয়া কিন্তু এখানে কিন্তু তোমার এভরি মাদার আছে, এভরি বডি কিন্তু নাই। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু তোমার বডি নাই, ঠিক আছে? এখানে কিন্তু কি বডি কিন্তু নাই, এভরি মাদার কিন্তু আছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু তোমার বডি শব্দটা কিন্তু নাই। তখন তোমাকে হচ্ছে কি, তখন 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 তোমাকে যদি বলে নেগেটিভ করতে বলে, তখন তুমি এভাবে করবে। এটা আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমি দুইটা সেন্টেন্স তোমাদের দিচ্ছি, এগুলো কি হবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। পাঁচটা সেন্টেন্স করে দিয়েছি, এদিকে লিখছি আমি। পাঁচটা সেন্টেন্স আমাকে জানাও কমেন্ট বক্সে। He can't write the letter. He can't write the letter. অথবা স্টোরি দিলাম। এটাকে ইন্টারোগেটিভ করবা। 2 নম্বর সেন্টেন্স, they did the work, এটাকে ইন্টারোগেটিভ করবা। 3 নম্বর সেন্টেন্স, novel writes the novel. এখন দেখো এখানে কিন্তু এই নোবেল কিন্তু নাম, হ্যাঁ, ব্যক্তির নাম, প্রপার নাউন, আর এখানে কিন্তু উপন্যাস। মাথায় রাখবা। বলবে যে ভাই এখানে নোবেল, এখানে কি করলেন? তাহলে নোভেল রাইটস দ্য নোবেল, মানে নোভেল নাম আর নোবেলটি সে কি লিখে। এটা কি হচ্ছে ইন্টারেস্টিং ছিল, তাই না? এটাকে তোমরা ইন্টারভিউ করবে। 4 নম্বর, I must take the class, এটাকে কি করবা? ইন্টারোগেটিভ করো। লাস্ট সেন্টেন্স দিব তোমাদের, he did not do the sum. সাম মানে কি? অঙ্ক। এই 5টা সেন্টেন্স অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, যে ভাইয়া ক্লাসটা পড়ে উপকৃত হচ্ছি। আর তোমরা সামনে কিসের উপর ভিডিও চাও আমার ইউটিউব ক্লাস তোমার হচ্ছে চ্যানেলে দেখবা, যে অবশ্যই আমার যে প্লেলিস্টটা আছে ইউটিউব চ্যানেলে, প্লেলিস্টে অবশ্যই ভিজিট করবা। দেখবে যে এখানে কি কি লিস্টগুলো আছে। ম্যাথের আলাদা লিস্ট আছে, তোমাদের ইংলিশ আলাদা লিস্ট আছে, ঠিক আছে? আর যদি সামান্য পরিমাণে তোমরা উপকৃত হও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বা আছে শেয়ার করে দিও বেশি বেশি, আর কমেন্টসে অবশ্যই মন্তব্য করে যাবা, ঠিক আছে? তাহলে কি হবে, এই যে তোমাদের ভিডিও করছি, ঠিক আছে, আমার এক স্টুডেন্ট ও কিন্তু আছে এখানে, মারুফ নামে। ও খুবই কর্মঠ একজন ছেলে, খুবই ভালো ছেলে। ও অনেকদিন যাবৎ আমার কাছে পড়ছে, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। সে খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট, ঠিক আছে? সে ভিডিওতে ছিল।
সে তো দেখতেছে যে আমি ভিডিও করছি, একটা ইউটিউবে ভিডিও করা 1 ঘন্টা ভিডিওর জন্য 3-4 ঘন্টা কিন্তু চলে যাচ্ছে। তোমরা যদি এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হও, অবশ্যই লাইক দিবা, ঠিক আছে, আর কমেন্টস অবশ্যই শেয়ার করে দিবা, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত, সামনে তোমাদের নতুন পর্ব দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।